আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমেই আমার সালাম নেবেন এবং আমরা আনন্দঘন মুহূর্তগুলো পার করি। আজকে শোকের মাসের প্রথম শোকের মাস চলতি অবস্থায় আছি। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থাৎ জাতির জন্যে আমাদের আগস্ট মাস শোকের মাস। আমরা করোনা পরিস্থিতি মোকাবেলায় এবং বন্যা পরিস্থিতির মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জনাব শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সূক্ষ্ম এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে বিশ্ববাসীর কাছে আজকের বাংলাদেশ প্রশংসিত। প্রিয় দর্শক, আজকে আমরা নির্মমতার মাস চলতি অবস্থায় আছি, যে মাসটি জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। আপনারা জানেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্ম না হলে আজকে আমরা বাঙালি জাতি হিসাবে ভূষিত হতাম না। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা বাংলা ভাষায় আজকে আপনাদের সামনে কথা বলতে পারতাম না। প্রিয় দেশবাসী, আপনারা এও জানেন, এই মাসটিতেই কোনো একটি মহল, কোনো একটি দল, যারা সর্বসময় স্বাধীনতা বিরোধী কথা বলে আসছেন, সর্বসময় স্বাধীনতা বিরোধীদের সাথে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতেছিলেন। আজকে জাতির দুর্বিষহ এই মাসে, আজকে জাতির নির্মমতার এই মাসে নিজেদেরকে আনন্দ দিতেন। তারা নিশ্চয়ই বাংলাদেশের শত্রু ছিলেন, তারা নিশ্চয়ই বাংলাদেশের শত্রু আছেন। সেক্ষেত্রে আজকে আমরা জাতি হিসাবে তাদেরকে ধিক্কার জানাই। আমরা জাতি হিসাবে তাদেরকে, বাঙালি জাতি হিসাবে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করি। বাংলাদেশের আপামর জনতা আজকে খুব ভালো অবস্থায় আছেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জনাব শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ স্বাবলম্বী দেশ। এই দেশে যারা উন্নয়ন দেখতে পাচ্ছেন না, যারা উন্নয়নকে সহ করতে পারছেন না, যারা শোককে আনন্দ হিসেবে উপভোগ করে আসছেন, আমি তাদের বলবো, বাঙালি জাতি হিসাবেই শুধু শোকের মাতম নয়, এটা বিশ্ববাসী অর্থাৎ বিশ্ব রাজনীতিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পিতা, বাঙালি জাতির পিতা, স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে শোকাবহ। আজকের এই শোকাবহ মাসে আপনারা যারা মিথ্যে জন্মদিন পালন করে আসছিলেন, যারা আনন্দ উপভোগ করেছেন, আমরা জাতি হিসাবে বাঙালি
আপনারা জানেন জাতির পিতা সহ জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আপার বাইরে থাকার কারণে জাতির পিতা সহ অনেককেই শেখ রাসেলের দুঃখিত, আমাদের লাইন আমাদের নেটটা একটু সমস্যা চলছে, ইন্টারনেটটা, যার কারণে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। প্রিয় দর্শক, বাঙালি জাতি হিসাবে আমি আকরাম হোসেন বাদল, আমি মনে করি আমি গর্বিত। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মিত বাংলাদেশে জন্মেছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর স্থপিত স্বাধীনতা পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ একটি রাজনৈতিক দলের সমর্থক হিসেবে কাজ করছি। আমি আজকের এই দিনে, আজকের এই মাসে, শুকাবো আগস্ট মাস, অত্যন্ত দুঃখজনক একটি মাস, জাতির কাছে একটা কলঙ্কিত মাস। যারা কলঙ্কটা সৃষ্টি করেছেন, আজকে তাদের হত্যা করেই বা তাদের আইনের আওতায় এনে ফাঁসি দিলেই এই কলঙ্ক মুছে যাবে না। আমাদের দেখতে হবে এদের প্রেতাত্মারা কারা আছে, আমাদের দেখতে হবে কারা এই কাজ ঘটিয়েছিল, কারা তাদেরকে সমর্থন করছেন, আমাদের দেখতে হবে কারা আজও তাদেরকে সমর্থন করে আসছেন, আমাদের দেখতে হবে কারা দেশ বিরোধী দালালি করছেন, কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমি গর্বিত বর্তমান প্রজন্ম নিয়ে, আমি গর্বিত বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমে, যিনি বিশ্ব মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বন্যা কবলিত মানুষের পাশে অত্যন্ত প্রহরীর কাজ করছেন, যিনি সকল দুর্যোগ দুর্বিপন্ন অবস্থাকে মোকাবেলা করছেন সাহসিকতার সহিত, যা বিশ্বের কাছে প্রশংসনীয়। কিন্তু দুঃখ হলো, যারা জাতির পিতা বঙ্গবন্ধু সহ ওনার পরিবারের অনেককে হত্যা করে ক্ষান্ত হননি, ওনারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, উনি অত্যন্ত সাহসিকতার সহিত দেশের রাজ পরিচালনা করে আসছেন। প্রিয় দর্শক, দেশটা এত সুন্দর এগিয়ে যাচ্ছে, এত গভীরে এগিয়ে যাচ্ছেন, যা আমরা বাঙালি হিসাবে অনুভব করতে পারি। করোনা পরিস্থিতি এবং বন্যা কবলিত দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের কোনো মানুষই অনাহারে মারা যাননি। বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাতে। আমি ধন্যবাদ জানাই বঙ্গকন্যা, জাতির পিতা সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি নিজের আরামায়েশ বিসর্জন দিয়ে 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে দিন রাত পরিশ্রম করে কাজ করছেন। আমরা শুকরিয়া আদায় করি এমন যোগ্য, এমন প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর হবে কিনা আমি জানি না।
যিনি প্রতিটা মানুষের দুর্যোগ, দুর্বিপনা এবং আপদ বিপদ, তদুপরি দুর্নীতিগ্রস্ত যারা আছেন, সে নিজের দলের হোক বা অন্য দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠিন ভূমিকা রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অনেক রাঘববোয়াল যারা আছেন, যারা দুর্নীতি করেছেন, কেউ কিন্তু রেহাই পাননি। এবং আপনারা এও জানেন যে দুর্নীতিবাজদের ধরার পরে একটি মহল বিভিন্ন গুজব ছড়িয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন। শোকাবহ এই মাসে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধীদের প্রতিহত করি। আসুন আমরা স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজাকার আল বদর আল শামস এবং জামাত শিবিরদের প্রতিহত করি। আর জামাত শিবির সমর্থক রাজাকার আল বদর আল শামস আল শামসদের যে সমর্থকগুলো আছে, আমরা তাদেরকে চিহ্নিত করি, আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলি। শোকাবহ এই মাস আমাদের বাঙালি জাতির নয় শুধু, শোকাবহ এই মাস বিশ্বের রাজনৈতিক অঙ্গনে। শোকাবহ এই মাস এতটা নির্মম যে পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম নির্মমতার পরিচয় পাওয়া যায়নি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা ওই দোসরদের প্রেতাত্মাদের, ওই দোসরদের আত্মীয় স্বজনদের, ওই দোসরদের প্রতিচ্ছবিদের বিলুপ্ত করতে হবে, ওই দোসরদেরকে প্রতিহত করতে হবে, ওই দোসরদের চিহ্নিত করতে হবে। আমরা হয়তো পারি না, রাজনীতিকের অনেক বাধা বিঘ্ন আছে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কিছু সুবিধাপন্থী নেতৃবৃন্দ আছেন যারা জামাত বিরোধী, যারা জামাত পক্ষ, যারা দেশ বিরোধী, তাদেরও আমাদের আওয়ামী লীগে স্থান দিচ্ছেন। শোকাবহ এই মাসে আসুন আমরা সকলেই প্রতিজ্ঞা করি, যারা দেশ বিরোধী, যারা দেশের ভালো চায় না, যারা দেশের উন্নয়নের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, যারা দেশের উন্নয়নের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করে আসছে, তাদেরকে প্রতিহত করি। দেশের মানুষ, জাতির মানুষ আজকে ক্ষুধা দারিদ্র বিমোচনে সফল, এবং ক্ষুধা দারিদ্র বিমোচন নয় শুধু, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সকল স্তরে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করত আজকে বাংলাদেশ স্বাবলম্বী। সেই স্বাবলম্বী দেশকে বিনষ্ট করার জন্য একটি গোত্র, একটি দল, ওনারা চাইছেন যে কোনো কৌশলগত ভাবে নস্যাৎ করার জন্য। ওনারা চাইছেন জাতিকে ধ্বংস করার জন্য। সে ধ্বংসের লক্ষ্যে আপনারা জানেন লন্ডন প্রবাসী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত সূক্ষ্মতার সহিত ষড়যন্ত্র নিতে উঠেছেন। এই তারেক জিয়া বাংলাদেশটাকে, স্বাধীন দেশটাকে বিনষ্ট করে পাকিস্তানিদের আইন প্রণয়নে বিশ্বাসী ছিলেন। এই তারেক জিয়া বাংলাদেশকে বিনষ্ট করার জন্য আদৌ চেষ্টা করে যাচ্ছেন, যার প্রমাণ আপনারা জানেন বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই তারেক জিয়া অর্থাৎ তারেক রহমান সে যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর নামকরণ করে সে বলেছিলেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেননি, এমনকি তিনি স্বাধীনতা চান না। এবং আরেকটি বক্তব্য তিনি দিয়েছিলেন, আরেকটি বক্তব্যে সে উল্লেখ করেছেন যে বাঙালি জাতির পিতা খুনি জিয়াউর রহমান। আমি এবং বাংলাদেশের মানুষ অনেকেই এটার বিরুদ্ধে
প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদের ঝড় উঠেছিল। পরিশেষে আমি আকরাম হোসেন বাদল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলাম নারায়ণগঞ্জ আদালতে, যে মামলায় 3জনকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেক্ষেত্রে এই মামলা চলমান আছে, এখনো পর্যন্ত আমরা চলমান অবস্থায় এই মামলা চালাচ্ছি। আপনারা জানেন এই তারেক রহমান বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত করার জন্য সে আওয়ামী লীগের কিছু, অর্থাৎ আমাদের আওয়ামী লীগের কিছু লোভী, শুধু লোভী না, কিছু অসাধু নেতৃবৃন্দের এবং কিছু এমপি, কিছু মন্ত্রী, তাদের অনুকূলে তারেক জিয়ার মনোনীত কিছু প্রার্থী আছেন, তারেক জিয়ার মনোনীত কিছু ছেঁচড়া নেতৃবৃন্দ আছেন, তাদেরকে তারেক জিয়া কিছু পুঁজি দিয়ে একটি গাড়ি, একটি বাড়ি, একটি ফ্ল্যাট আর কিছু হাত খরচ অর্থাৎ কিছু টাকা দিয়ে সে আমাদের কিছু অসাধু মন্ত্রী, এমপি এবং নেতৃবৃন্দ এবং কিছু সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, তাদেরকে হাত করে বাংলাদেশের অঙ্গনে কোটি কোটি টাকা ইনকাম করার রাস্তা তৈরি করে দিয়ে তারেক জিয়া একটি ইনকামের একটি ফন্দি আটেন। যেমন প্রতি মাসে ইনকাম করে তাকে এত কোটি টাকা, 2 কোটি টাকা, 1 কোটি টাকা, 50 লাখ টাকা এভাবে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের প্রতিটা জায়গাতেই তারেক জিয়ার ভক্ত কিছু গুপ্তচোর আমাদের আওয়ামী লীগে প্রবেশ করেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগে প্রবেশ করিয়েছেন কে? কারা প্রবেশ করিয়েছেন? আদৌ কেন আমাদের ত্যাগীদের মূল্যায়ন হয় না? যারা দিনরাত পরিশ্রম করেছিলেন, যারা জেল খেটেছিলেন, যারা জেল জুলুমে অত্যাচারিত হয়েছিলেন, আজকে তারা বিতাড়িত কেন? আজকে শুধু তারা বিতাড়িত আমাদের কিছু মন্ত্রী মহোদয় আছেন, কিছু এমপিরা আছেন, কিছু আমলারা আছেন। এই আমলারা তাদেরকে সুযোগ সুবিধা করে দিয়ে আমাদের মতো, অর্থাৎ ত্যাগীদেরকে বঞ্চিত করে তাদেরকে রাস্তা করে দিয়েছেন পয়সা ইনকামের। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করব, আপনি যাকে দায়িত্ব দিবেন পর্যবেক্ষণ করার জন্য, সুবিধাপন্থী তাদেরকে কিনে ফেলছে, সুবিধাপন্থীরা তাদেরকেই কিনে তাদেরকে উল্টো ব্যবহার করছে। ব্যবহারে কি হচ্ছে? ব্যবহার হচ্ছে আমাদের মতো ত্যাগী আছে, আমাদের মতো তৃণমূলে যারা আছে, তারা অবমূল্যায়নে রয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক বিরুদ্ধে গোয়েন্দা অনেকটা চলে যাওয়াতে একটু ব্যাঘাত ঘটেছে।
আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইউপি নির্বাচন, সামনে ইউপি নির্বাচন আছে আপনারা জানেন। এই ইউপি নির্বাচনে কিছু সুবিধাপন্থীরা আমার এলাকাতে যারা আছেন, কিছু সুবিধাপন্থীরা ঘুরছেন ইউপি নির্বাচন করার জন্য। আমরা জানতে পারছি যে ইউপি নির্বাচন নাকি আমাদের এমপি মহোদয় তাদেরকে নমিনেশন নিয়ে দিবেন। আমি হতভম্ব না, বিচলিত নয়। এমপি মহোদয় যাকে ভালো মনে করেন তাকে দিবেন। তবে আমি অনুরোধ করব, যারা দল থেকে আসছে, যারা পূর্ব দল করে আসছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা জাতির জন্য জীবনটাকে বাজি রেখেছেন, তাদেরকে দেখবেন। কোত্থেকে হঠাৎ করে আসলো, ধরে আপনি চেয়ারম্যান করে দিলেন, উপজেলা চেয়ারম্যান করে দিলেন, এটা কিন্তু আপনার জন্য শুভকামনা হবে না, শুভ কিছু হবে না, জাতির জন্য হবে না, দেশের জন্য হবে না, এলাকার জন্য হবে না, দলের জন্য হবে না। তাই দল এবং আপনি যেহেতু নৌকা প্রতীকে নির্বাচিত, সেক্ষেত্রে আপনার উচিত হবে বাংলাদেশের নয়, আমাদের বাংলাদেশের প্রতিটি স্থানের কথাই বলি, বাংলাদেশের প্রত্যেকটা স্থানেই নিজের কে আসলো, কে টাকার মালিক হলো, কার গায়ের পোশাক সুন্দর, কে সুন্দর, কে ওই গাড়ি নিয়ে আসলো, কে হোন্ডা নিয়ে আসলো, কে 200 হোন্ডা নিয়ে আসলো, ওগুলো না দেখেন না। ওগুলো না দেখে যারা তৃণমূলের রাজনীতি করে আসছেন আপনি তাদেরকে দেন, তাদেরকে সমর্থন করেন। আমি জানি আপনি একজন এমপি ইউপি নির্বাচনের নমিনেশন দিতে পারবে না, নমিনেশনটা মাননীয় প্রধানমন্ত্রী দিবেন এবং তৃণমূল থেকে যাচাই বলছে তৃণমূল থেকে ভোট নিয়ে দিবেন। তবে দায়িত্বটা এমপির কাঁধেও পড়বে। আমার অনুরোধ থাকবে দেশের সকল এমপি মহোদয়, দেশের সকল আমলা, প্রভাবশালী নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, যে আপনারা বিচক্ষণতার সহিত বিবেচনা করে এই তৃণমূল পর্যায়ের নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবেন না, বিবেচনা করে আপনি একজনকে করেন। যদি সমর্থন করার আইন থাকে, যদি সিস্টেম থাকে, দলীয় কোনো সিস্টেম থাকে। আর আপনারা জানেন না যে এমপি মহোদয়কে বলছি, আপনারা জানেন না একজন তৃণমূল কর্মী সৃষ্টি করতে কত কষ্ট হয়, একজন তৃণমূল কর্মী হতে গিয়ে কত কষ্ট হয়। আর হঠাৎ করে কোনো দল একজনকে ডেকে এনে দিয়ে দিলেন, হঠাৎ করে আপনি একজনকে ডাক দিয়ে দিলেন, এটা আপনার জন্য শুভকামনা হবে না, আপনার জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না, এবং দলের জন্য তো হবে, যা একদিন আপনাকেই এর খেসারত দেবে। স্বাধীনতার সপক্ষে দলটাকে বাঁচান, দেশটাকে বাঁচান, ষড়যন্ত্রের হাতকে রক্ষা করেন। আমরা যারা আছি, অর্থাৎ আমরা কর্মী যারা আছি, একজন নেতা অর্থাৎ আমরা কর্মী, আমাদের নেতৃবৃন্দদেরকে আমরা সম্মান করতে জানবো। আমাদের আচরণে, আমাদের কোনো বিষয়ে আপনাদের কোনো ক্ষতি হবে না, আমাদের দর্শক, আমরা আসলে আসছি ওই আপনার ইন্টারনেটের সংযোগটা কেমন জানি একটু এলোমেলো হয়ে গেছে। ওই এলোমেলোর জন্য আমরা হয়তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। তো যেটা বলতে চাইছিলাম যে আমরা তৃণমূলের কর্মীরা কিন্তু, আপনি এমপি আছেন, আপনি মন্ত্রী আছেন, আপনি ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন,
আমরা আপনার জন্য জীবন দিতে পারবো, কিন্তু সুবিধাবাদী যারা আছে আপনার কাছে সুবিধা নিয়ে সে আপনার জন্য জীবন জীবন দিতে পারবে না। আপনার দুরবস্থাতে সে কোনোদিন আপনার পাশে থাকবে না। একজন কর্মী, একজন ত্যাগী কর্মী আপনার পাশে থাকবে, একজন ত্যাগী কর্মী আপনার জন্য জীবন দিতে পারবে, একজন ত্যাগী কর্মী আপনার জন্য জীবনটা বাজি রাখতে পারবে, এটা অন্যজন পারবে না। তো আমি দেশের সকল এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় এবং আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছেন, আমি দরখাস্ত করব যে আপনারা এখনো ভালো আছে এবং এখনো সুযোগ আছে, যে দেশটাকে যদি ভালো জায়গায় নিতে চান তাহলে আপনাকে তৃণমূল কর্মীদেরই মূল্যায়ন করতে হবে। আপনি জানেন না তৃণমূল কর্মীরা এখনো না খেয়ে আছে। অনেক তৃণমূল কর্মীরা যে পবিত্র ঈদ উল আজহার আনন্দ গিয়েছে, অনেক মানুষ আনন্দ করতে পারে নাই, তার বাসায় সেমাইও নিতে পারে না। তার বাসায় যে সেমাই নিবে ওই সেমাইটা পর্যন্ত নিতে পারে, এটা আমি সাক্ষী। আমি দেখেছি যে একটা মানুষ সেমাইও নিতে পারে নাই। এই করোনা দুরবস্থার মধ্যে না কারোর কাছে চাইতে পারছে, না কারোর কাছে নিতে পারছে। একজন তৃণমূল কর্মী যে নিজের জীবন বাজি রেখেছেন, যে নিজের জীবন বাজি রেখে 111 সময় দায়িত্ব পালন করে, যে নিজের জীবন বাজি রেখে 111 সময় দায়িত্ব পালন করেছেন, তিনি আজকে একজন তৃণমূল কর্মী কত কষ্ট করেছেন এটা আপনার মাঠে না গেলে বুঝবেন না, মূল্যায়ন না করলে বুঝবেন না। অনেক এই করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং এই করোনা পরিস্থিতির কার্যবলী অবস্থার মধ্যে এরাই যান প্রাণ দিয়ে কাজ করেছেন, অথচ তারা আপনার মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দের টাকা যেগুলো আছে, যেগুলো 2,500 টাকা করে না 8,000 সামথিং টাকা যেটা পর্যায়ক্রমে আসবে, আপনার তৃণমূল কর্মীরা পান নাই, দেয় নাই তাদেরকে। কাদের দিয়েছেন? আপনি দায়িত্ব দিয়েছেন একজন মেম্বারকে, আপনার দায়িত্ব চেয়ারম্যানকে, সে দিয়েছে তার স্বজনদের, তার নিজস্ব ব্যক্তিগত লোকজন, হোক সে বিএনপি হোক সে জামাত। কিন্তু আপনি কি দেখেন আপনার তৃণমূল কর্মীরা কারো পায় নাই, কেউ পায় না। এটা আমি প্রমাণ আছি, আমার বাড়িতে, আমার আশেপাশেই এমন হাজারো প্রমাণ আমার কাছে আছে। তো দয়া করে আমাদের তৃণমূল কর্মীদের মূল্যায়ন করুন। যদি মূল্যায়ন না করেন এই খেসারত আপনাদেরকে নিতে হবে। আজকে আওয়ামী লীগ রাজনীতি করেছেন, নৌকা প্রার্থী হয়েছেন, যারাই হয়েছেন তার আগামী তো নিবেন, কিন্তু তৃণমূল কর্মীরা যখন হাত পা গুটিয়ে বসে থাকবে আপনারা কর্মী পাবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ কর্মী পাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ পাবে হাইব্রিড, নব্যদের পাবে, কিন্তু জানমাল দিয়ে নিজে কিছু করবে, নিজের অর্থায়নে রাজনীতি করবে, এমন এমন আপনারা পাবেন না। আপনারা পাবেন শুধু সুবিধাপন্থী যারা আছে তাদেরকে পাবেন, যারা টেন্ডারবাজি করবে, এসে টেন্ডারবাজি করবে, দিবেন আপনার টেন্ডারবাজিতে পয়সা ইনকাম করবে, আর তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা করবে, মিথ্যা মামলা করবে। একজন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে। এই মিথ্যা মামলায় আপনি চিন্তা করতে পারবেন না একজন তৃণমূল কর্মীর কাছে কত দূর বিষয় হয়ে দাঁড়ায়। তার বিরুদ্ধে অযথা বানোয়াট কথাবার্তা আপনার কানে ফুসপন্ত দিতেই থাকবে। আপনি ফুসপন্ত যায়েন না গেলে আপনার ভবিষ্যৎ আগামীতে, মানে আপনার ভবিষ্যৎ জানি না, আমাদের দলের ভবিষ্যৎ আগামীতে তোমাকে ভালো হবে না, আগামীতে তোমার ভালো হবে না। নির্বাচন আসছে সামনে, আপনারা জানেন ইউপি নির্বাচন আসছে। এই ইউপি নির্বাচনের সময় স্বজনপ্রীতি করেন না। ইউপি নির্বাচনের সময় ওই দামি দামি পাঞ্জাবি আর দামি গাড়ি দেখিয়েন না। দামি গাড়ি না দেখে তৃণমূল কর্মীদেরকে ইয়া করুন, মূল্যায়ন করুন, তাদেরকে বসান, তৃণমূল কর্মীদের বসান। নয়তো বিপর্যয় বাংলাদেশের আসবে আওয়ামী লীগের জন্য। এই বিপর্যয়ে কাউকে পাবেন না, রাস্তায় কাউকে পাবেন না। আজকে বিএনপির পরিস্থিতি দেখেন, জামাতের পরিস্থিতি দেখেন, অন্যান্য দলের পরিস্থিতি দেখেন। আপনারা এই দলটাকে অন্যদিকে নিবেন না। এটা স্বাধীনতার দল, এটা স্বাধীনতার স্থপতির জাতির পিতা বঙ্গবন্ধুর দল।
এই দলটাকে আপনারা অন্যদিকে নিয়েন না। আমার অনুরোধ থাকবে দেশবাসীর কাছে, কারণ সত্য কথা বলতে গেলে রাজনৈতিক অঙ্গনে অনেক মানুষের গা জ্বলে, অনেক মানুষের গা জ্বলতে থাকে। এই সত্য কথার খেসারত আমাকে দিতে হতে পারে, আমি জানি দিতে হবে। তবুও যারা আছেন, আমার তৃণমূল কর্মী ভাইয়েরা যারা আছেন, আমি তাদের নিয়েই কাজ করব। আমি কর্মীদের নিয়েই কথা বলবো। হোক আমার বিপর্যয় অবস্থা, আসুক আমার বিপদ। আমি জানি একটি মহল আজকে আমার লাইভে যারা সম্পৃক্ততা আছেন, যারা আছেন বা যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবেন, যারা সুবিধাপন্থী, তারা গালি দিবেন আমাকে, বকা দিবেন আমাকে। আমি এটাও জানি যে বকা দিবেন, কিন্তু তৃণমূলের বিপক্ষে যদি কোনো কথা বলেন, পরিণতি হবে পরে বুঝবেন পরিণতি কি হয়। তৃণমূল কর্মীরা ঘর থেকে বের হবে না, কারণ তাদের পেটে ভাত নাই, তারা চলার মতো গাড়ি ভাড়া নাই, তারা যে যাবে এক জায়গায়, যার গাড়ি ভাড়া থাকে না, সে অসুস্থ। একজন তৃণমূল কর্মী দেখার কেউ নাই। কারণ 111টাতে কত কষ্ট হয়েছে আমি দেখেছি, যে 111-এর সময় এমনও লোক আছে তার ঘরে বাজার দেয় নাই, 111-এ সম্পৃক্ত রয়েছে। 111-এ তার জন্য কাজ করছেন আওয়ামী লীগের জন্য, বাজার দিতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী যখন সাব জেলে ছিলেন, অনেক নেতৃবৃন্দ আছেন, এর মধ্যে আমিও একজন ছিলাম, মোনাজাতের এদরে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বসে থাকতো। অনেক মানুষ আছেন, আমি দেখি এখন বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসে দেখি রাস্তায় রাস্তায় ঘুরে। অথচ ওই দুঃসময়ের মধ্যে যারা রাজনীতি করেছেন তারা রাস্তায় ঘুরে, আর যারা দুঃসময়ে তার কেউ ছিলেন না, আজকে তারা গাড়ি নিয়ে ঘুরে, বাড়ি নিয়ে ঘুরে। তার চেয়ারম্যান হচ্ছে, আওয়ামী লীগ ইউনিয়ন সভাপতি হচ্ছে, জামাত কর্মী, শিবির কর্মী, শিবির মামলা অ্যারেস্ট হয়েছে, সেও আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি। দেড় বছর আগে আমার সাথে বিএনপি আওয়ামী লীগ তর্ক বিতর্ক, আজকে সে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি দেখতে আছে। এই প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ, অতএব আপনারা দেশের জন্য গর্বিত একদিন পস্তাতে হবে, আর একদিন পস্তালে আপনাদেরকে দেখার লোক থাকবে না, আপনাদের বিপর্যয়টা দেখার লোক। আমাদের লাইনটা আমাদের এটা ডিসকানেক্ট হয়ে যাওয়ায় আপনার ইয়ে করতে পারতেছি না, অর্থাৎ ইন্টারনেটের সংযোগটা আমাদের একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে একটু দেরি হচ্ছে, কথা বলতে পারতেছি না। ভাই আমি প্যারা খাইবো, তোমার কাছে প্যারা একদিনও খাইয়া দেখলাম না, টেস্ট করে দিই মিঠা আছে না তিতা আছে। ভাই রাত্রে কিন্তু একজন বলছিল তোমার কাছে প্যারা চুরি করতে, না না না, এটা আমার কাছে সম্ভব না। প্রিয় দর্শক, ইন্টারনেটের কারণে স্থান পরিবর্তন করতে হচ্ছে, স্থান পরিবর্তন করে করে আপনাদের সাথে যোগাযোগ করতে হচ্ছে। যাই হোক, আমি যে কথাটা বলতে নিছিলাম, যে তৃণমূল রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন করা অতীব জরুরি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এত উন্নয়ন, এত কিছু এত কিছু হওয়ার পরেও, মানে এত উন্নয়ন হওয়ার পরেও কেন এই উন্নয়নগুলো ঘরে ঘরে যাচ্ছে না? কেন চায়ের দোকানে বসে সমালোচনা হচ্ছে? কেন হবে একজন দুর্নীতি
করতে পারে, কিন্তু সরকার কি তাদের ধরছেন না? ধরছেন, সরকারও তাদের ধরছেন এবং সরকারই উদ্ধারণ করছেন দুর্নীতিগুলোকে। এই সরকার যেহেতু উদ্ধারণ করছেন, তাহলে সরকারের বিরুদ্ধে আওয়াজ আসবে কেন? এটা একটা গুজব। তাহলে কারা কারা ওই সরকারের ইয়ে নিয়ে, অর্থাৎ কারা সরকারের মানে অতিভক্ত ভক্তামি করে, অতিভক্ত দেখিয়ে, মানে অতিভক্ত ভাব দেখিয়ে আপনারা এই সরকারের ইয়া সহ প্রচার করছেন? একজন দুর্নীতিবাজ, দুর্নীতি যে ধরেছে তাদেরকে, তাদের কথা আপনারা লিখেন, তার ছবি দেন, কিন্তু আরেকজনের ছবি কেন দিবেন? একজন ধর্ষক, একজন ধর্ষিত হয়েছে, ধর্ষিতার ছবি কেন দিবেন? কারা এরা? আপনারা কারা? কোত্থেকে আসছেন? এত ভক্তগিরি কোত্থেকে আসছেন? আমাদের চেয়ে বেশি তো না, আমরা তো আওয়ামী লীগ করে আসছি, আমরা আওয়ামী লীগ করে আসছি। আপনার কারা? কোত্থেকে আসছেন? কোত্থেকে এসেই বলতেছেন যে অমুকের ফাঁসি চাইতেছি, অমুকের এটা চাইতেছি, সরকারের দলের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করছেন, করে আবার আপনারা কি চাইছেন? ফাঁসি চাইতেছেন। আপনি ফাঁসি চাইতে হবে না, সরকার তো ধরছে, সরকার তো দুর্নীতি ধরতেছে, সরকার গ্রেপ্তার করছে, সরকার গ্রেপ্তার করছে, তাদের আইনের আওতা আনা হয়েছে। এটা আপনার ফাঁসি চাইতে হবে না, ওই ফেসবুকে দিয়ে ফাঁসি চেয়ে আপনার টানাইতে হবে না। আপনি টানিয়ে কি কি বোঝাতে চাচ্ছেন? যে আওয়ামী লীগ বিচার করে না, আওয়ামী লীগ ধরছে না, মাননীয় প্রধানমন্ত্রী বিচার করছেন না, এটা চাচ্ছেন? এগুলো ছাড়েন। আর তৃণমূল ভাইদের বলবো, তৃণমূল ভাইরা আপনারা সকলে একজোট হন, একজোট হয়ে নব্য যেগুলো আছে, যেগুলো দালাল, যেগুলো লাইথেতে লাথেতে বাইর করতে হবে এগুলারে। আমরা কেউ চিনি না, আমরা আমরা এমপিও চিনবো না, মন্ত্রীও চিনবো না, আমরা চিনবো আওয়ামী লীগ কি আছে তাকে চিনবো। আমরা এমপিও দেখার দরকার নাই, মন্ত্রীও জেল খাটতে হবে, আমাদেরকে জেল খাটাইছে, আমরা জেল খাটছি, আমরা বিএনপির আমার যেমন জেল খাটছি, 4.5 বছর আমরা জেল থেকে জেলে গিয়েছি। হ্যাঁ, এখনো জেল খাটতেছি, খাটবো, আবার খাটবো, কিন্তু আমরা তৃণমূলদের অধিকার ফিরিয়ে আনবো, আমরা তৃণমূলদের অধিকার ফিরিয়ে আনবো। এই প্রত্যয় আমাদের আগে বাড়তে হবে, এই অঙ্গীকারে আমাদের আগে করতে হবে। কারণ একজন তৃণমূল, আমি দেখেছি অনেক মহিলাদের দেখেছি পার্টি অফিসে, আমি 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 সাক্ষী, বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসে বসে থাকতো অনেক মহিলারা দেখেছি, যারা যুব মহিলা লীগ করেছেন, যারা মহিলা আওয়ামী লীগ করেছেন, অনেক নেতৃবৃন্দকে আমি দেখেছি ঘর ভাড়া দিতে পারে না, ঘর ভাড়া দিতে পারে না, রাস্তা সারা রাত্র পার্টি অফিসের সামনে দাঁড়ায়, বাড়িওয়ালা যাইতে দেয় না, বাড়িওয়ালা তার বাড়িতে ঢুকতে দেয় না। আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি, অনেক যুব মহিলা লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের মহিলা নেতৃবৃন্দরা আছেন, তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছেন, তার সংসার নষ্ট হয়ে গেছে রাজনৈতিক কারণে, জয় বাংলা বলার কারণে। অনেক মা বোনদের দেখেছি 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে, যেখানে ওই যে প্যান্ট শার্ট গেঞ্জি বিক্রি করে ওইখানে বসে থাকে, রাতভর বৈশাখ রাত কাটাইছে, বৈশাখ কান্নাকাটি করছে, কান্না করছে, কি করে যাবে, কি করবে তারা? বাড়িওয়ালা ঘরে ঢুকতে দেয় নাই, বের করে তালা মারে দিছে। এটা দেখছি, আমরা অনেক দেখছি। আজকে তাদেরকে মূল্যায়ন না করে কোত্থেকে আসছে, সুন্দর সুন্দর শাড়ি পরে আসছে, দেখে পাগল হয়ে গেছেন। এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে তৃণমূলের কাতারে আসেন, তৃণমূলের কাতারে আসেন। জেল খাটার ভয় আমরা করি না, আপনারা জেল খাটাইতে পারবেন না, পারেন, করেন, আইন সবার জন্য উন্মুক্ত, করেন। আমরা দেখছি নির্মমতাটা কি জিনিস, আমরা দেখছি যে একটা মানুষ মিছিলে কি করে আসছে, আসতে দেন না মিছিলে, বাংলাদেশ আওয়ামী লীগ অফিস থেকে অর্ডার আসছে মিছিল আসতে হবে, আজকে প্রতিবাদ সভা হবে, আটকায় রাখছে রাস্তাঘাট, নৌকা আসছে, যারা মিছিল আসবে সাতটায় আসছি, আমরা আমরা সাঁতার কেটেও আসছি, বৃষ্টিতে ভিজছি, বৃষ্টির সময় যখন দেখছি ফাঁকা, অজর বৃষ্টি, বৃষ্টিতে ভিজে আমরা আসছি, একজন একজন করে আসছি, ওই বৃষ্টি ভিজাটা আবার রোদ্রে শুকাইছি। আমরা ওইভাবে আওয়ামী লীগ করছি, আমরা ওইভাবে রাজনীতি করে আসছি, এখনো কর্মী হতে পারি নাই, চেষ্টা করতেছি। আর আপনারা এসেই নেতা হয়ে যাবেন, নেতা হয়ে এই যে অবহেলা করবেন।
এগুলো ছাড়েন, এগুলো ছাড়তে হবে। কেননা আপনি একটা শিক্ষিত ছেলে এনে দিবেন, জীবনে রাজনীতি করে নাই, একটা দলের সভাপতি করে দিবেন, একটা দলের চেয়ারম্যান করে দিবেন, প্রার্থী দিয়ে চেয়ারম্যান করে দিবেন, এগুলো দিয়ে রাজনীতি হবে না। রাজনীতি করলে রাজপথের তো সৈনিক লাগবে। রাজনীতি সহজ না। টিভিতে বসে বসে দেখবেন আর টেলিফোন করবেন, কাজ হয়ে যাবে, হবে না, হবে না। আমরা মানতে রাজি না, আমরা মানতে রাজি না, আমরা মানবো না তা। কারণ আমরা বিপর্যয় দেখতে চাই না, আমরা আওয়ামী লীগের বিপর্যয় দেখতে চাই না। আমরা আওয়ামী লীগের শক্তি ছিলাম, আওয়ামী লীগের শক্তি কাজ করতে চাই। কি করবেন আপনারা? আমাদের জেল খাটাবেন, খাটান না। এখন আমরা বিরোধী দলে আছি, আমরা মনে করি না আমাদের দল ক্ষমতায় আছে, আমরা মনে করি যে আমরা এখন বিরোধী দলে আছি। আমরা মনে করি আপনাদের জন্য, আমরা মনে করি যে আমরা এখন বিরোধী দলে আছি। আমরা এগুলো তোয়াক্কা করি না, এগুলো আমাদের যায় আসে না। তৃণমূল কর্মীদের, তৃণমূল কর্মী ভাইরা, আমরা যারা আছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, ন্যায় ন্যায় সততা সততা নিষ্ঠার সাথে কাজ করে যাই, দেশের জন্য কাজ করে যাই, জাতির জন্য কাজ করে যাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে আমরা কাজ করি। একমাত্র দুঃখটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝেন, কারণ আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারি না, মাননীয় প্রধানমন্ত্রীকে পৌঁছাতে পারি না। পৌঁছাইতে পারেন না বিদায়, আমরা পারি না বিদায়, পৌঁছাইতে পারি না বিদায় আজকে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। আমাদের ব্যবহার করে তারা ক্ষমতায় আসছে, আমরা ব্যবহৃত হব না। আপনারা, আমরা তৃণমূলে যারা আছে, যারা 111 করেছি, যারা ছাত্রলীগ করে আসছি, যারা দুর্দশায় ছিলাম, দুঃসময়ে ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। তাই আমরাই শক্তিশালী হতে চাই। আমরা ঘরে বসে থাকলে হবে না, সকলে ঐক্য করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনার কাঁধে বন্দুক রেখে একজন সুবিধাপন্থী গুলি করছেন আরেকজন তৃণমূল কর্মীর বুকের মধ্যে, আমরা তা হতে না দিই। একজন তৃণমূল কর্মীদের ভিত্তি করে আজকে তৃণমূল কর্মী ভাইরা, আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা আমরা পুনরায় নব্বদের বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা নব্বদের বিরুদ্ধে কাজ করব। আমরা জানি তৃণমূলের দুঃখ দুর্দশা শেষ নাই, কিন্তু তবু আমাদের লড়তে হবে। পিছিয়ে যাওয়া দিনগুলোকে আমাদের সামনে আনতে হবে। পিছনে আমরা কি করেছি এগুলো সামনে তুলে ধরতে হবে। বসে থাকবেন না, ভয় পাবেন না। ভয় পাইলে রাজপথে রাজনীতি করেন না। যেগুলো কইরে আসছিলেন তখন তো জেল খাটছেনি, এখন আর জেল, তো আমরা জেলের মধ্যেই তো আছি। আমরা তো এখনো আছি ওই দোসরদের শাসন আমলে যেমন ছিলাম, এখন আমরা তাই আছি। আমরা সুবিধাতে নাই, আমরা সুবিধাতে নাই। বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচাতে হলে আমাদেরকে মাঠে থাকতে হবে, আমাদের তৃণমূলকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। প্রিয় দর্শক, অনেক সময় অনেক কথা বললাম আপনাদেরকে, অনেক সময় আপনাদের পার করলাম। হ্যাঁ, আমি শোকাবহ এই আগস্ট মাসের
আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল নির্মমতার শিকার যারা হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই এবং সকলের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আপনারাও সকলেই বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল উম, আহ, নির্মমতার শিকার হয়ে যারা শহীদ হয়েছেন তাদের এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করবেন। এই বলে আমি আমার কিছু কথা ছিল মানে কথাগুলো শেষ করলাম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।